গণপিটুনির শিকার হয়েছে নির্যাতিতা, এমনটাই এমনটাই গুরুত্বপূর্ণ অভিযোগ উঠে আসছে। সিবিআই সূত্র মারফত জানানো হচ্ছে যে নির্যাতিতাকে বেধড়ক মারধর করা হয়েছে। অর্থাৎ যেটা আমার এবং আপনাদের প্রত্যেকেরই সন্দেহ ছিল যে একা সঞ্জয় রায়ের মাধ্যমে এটা করা কখনোই সম্ভব নয়, যেখানে একাধিক অভিযুক্ত হয়ে থাকতে পারে, এবং সেই থিওরিতেই শিলমোহর লাগাচ্ছেন সিবিআই সূত্র। দাবি করছেন গণপিটুনির ইঙ্গিত মিলেছে নির্যাতিতার দেহ থেকে, যেখানে আজকে সকালে লাইভে আমি আপনাদেরকে বললাম যে অটোপসি রিপোর্ট এবং ইনকোয়েস্ট রিপোর্টে যে সমস্ত আঘাতের কথা উল্লেখ রয়েছে তার থেকে অনেক বেশি আঘাত মিলেছে নির্যাতিতার শরীরে। সমস্ত খবরের ডিটেলে যাওয়ার আগে নমস্কার, আমি অদ্বিতীয়া রয়। আজকে আবার চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে অদ্বিতীয়ায়। আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকের লাইভ আমি এখান থেকে শুরু করছি। আমি শুরুতেই বলবো যে আমাদের রাজ্য সরকার এবং পুলিশ যেভাবে কনক্লুশন হিসেবে সঞ্জয় রায়কে আমাদের কাছে গুছিয়ে দিতে চেয়েছিলেন যে এই একমাত্র অভিযুক্ত যে নাকি নির্যাতিতার প্রেমে পড়ে গেছিলেন এবং তারপর থেকে তাকে ফলো করতে লেগেছিলেন এবং ফলো করার মাধ্যমে এই সমস্ত কাণ্ড ঘটিয়েছেন, এটা মোটামুটি আমাদেরকে হজম করানোর চেষ্টা কলকাতা পুলিশ সহ রাজ্য সরকার করেছে। কিন্তু সিবিআই তদন্ত যেতেই একের পর এক পর্দা ফাঁস হয়েছে, যেখানে আমরা জানতে পেরেছি যে কিভাবে তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা সহ আরজিকর মেডিকেল কলেজ এবং বেশ কিছু মেডিকেল কলেজের দুর্নীতির একটা গোটা শাখা জড়িত রয়েছে, এবং এটা শুধুমাত্র রেপ আর মার্ডার নয়, এটা ইন্টেনশনালি মার্ডার। এই থিওরি পর্যন্ত সিবিআই আমাদেরকে বিভিন্ন অ্যাঙ্গেলের মাধ্যমে তুলে ধরেছেন। আর এই সমস্ত অ্যাঙ্গেলের মধ্যেই সব থেকে মারাত্মক এবং গুরুত্বপূর্ণ অভিযোগ উঠে আসছে যে গণপিটুনির শিকার হয়েছেন নির্যাতিতা, যেখানে আপনাদেরকে প্রথমেই আমি জানিয়ে দিই 15টা ছবির যে ফরেন্সিক ইনভেস্টিগেশনের জন্য গেছিল তার রিপোর্ট ইতিমধ্যে সিবিআই এর হাতে, এবং সেই রিপোর্ট ইঙ্গিত করছে যে গণপিটুনির শিকার হয়েছিলেন নির্যাতিতা, যেখানে অটোপসি এবং ইনকোয়েস্ট রিপোর্টে এক্সটার্নাল ইনজুরিজ 15টা এবং ইন্টারনাল ইনজুরিজ 9টার উল্লেখ রয়েছে, কিন্তু উল্লেখ নেই নির্যাতিতার বডির পেছন দিকের আঘাতের, এবং নির্দিষ্ট করে কোনো আঘাতকে নিয়ে বিশ্লেষণ করা বা পার্টিকুলার কোন জায়গায় সেই আঘাত রয়েছে সেটার কিন্তু ডিটেলস নেই। যে রিপোর্টটাকে ফরেন্সিক ইনভেস্টিগেশনের জন্য পাঠানোর আগেই সিবিআই সন্দেহ করেছিলেন, বিভিন্ন রকম তথ্য আপনাদের সামনে এসেছে, 70 মিনিটস অনলি ময়না তদন্ত থেকে শুরু করে ম্যাজিস্ট্রেটের সামনে 20 মিনিটের বডি যে এক্সামিন করা হয়েছে, যেটার মাধ্যমে ইনকোয়েস্ট রিপোর্ট তৈরি করেছে, বিভিন্ন থিওরি আপনারা জানেন, আমি সেই বিষয়ে যাব না। আমি যে মারাত্মক কথার বিষয়ে, যে মারাত্মক ইনফরমেশনের দিকে যাব, সেটা হচ্ছে যে আসল উদ্দেশ্য নাকি ছিল নির্যাতিতাকে খুন করার, যার জন্য একাধিক মানুষ অভিযুক্ত যাদের ক্ষেত্রে থাকতে পারে, এই ক্ষেত্রে থাকতে পারে, অর্থাৎ 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 বেধড়ক মারধরের শিকার হয়েছেন এই নির্যাতিতা, যেখানে মৃতার ডান কান থেকে রক্তক্ষরণের ইঙ্গিত মিলেছে সিবিআই সূত্রের দাবি, এবং নির্যাতিতার মাথাকে বারংবার দেয়ালে অথবা কোনো শক্ত জায়গায় বারংবার ঠোকা হয়েছে, এমনটাই আশঙ্কা করছেন সিবিআই সূত্র, যেখানে ময়না তদন্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যে সমস্ত মেজর আঘাতগুলোর উল্লেখ থাকার কথা ছিল সেই সমস্ত উল্লেখ নেই, অর্থাৎ এড়িয়ে যাওয়া হয়েছে, এমনটাই দাবি সিবিআই সূত্রের, যেটা অত্যন্ত অত্যন্ত গুরুতর অভিযোগ যে গণপিটুনির শিকার হয়েছে নির্যাতিতা, বেধড়ক মারধরের শিকার হয়েছে নির্যাতিতা, যেখানে অটোপসি এবং ইনকোয়েস্ট রিপোর্টে যা আঘাতের কথা উল্লেখ রয়েছে তার থেকে অনেক বেশি আঘাত পাওয়া গেছে নির্যাতিতার শরীরে। শুধুমাত্র এখানেই শেষ নয়, সিবিআই তদন্ত যে জোর সোর্সে চলছে সে বিষয়ে আমাদের কোনো সন্দেহ নেই। এই কারণেই সন্দেহ নেই যে আশিস পান্ডে, যাকে আজকে অ্যারেস্ট করা হয়েছে আপনারা জানেন, কিন্তু এই আশিস পান্ডেকে নিয়ে আমরা 24 তারিখেই জেনেছিলাম যে কে সেই আশিস পান্ডে এবং কি বিষয়, তার ডিটেলে যাব। কিন্তু তার আগে আপনাদেরকে জানিয়ে দিই যে সিবিআই এই ফটোগুলোর ফরেন্সিক রিপোর্ট আসার পরপরই এবং আশিস পান্ডেকে অ্যারেস্ট করার আগেই চেয়েছিলেন নিজের হেফাজতে নিয়ে এই সন্দীপ ঘোষ এবং প্রাক্তন টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে একটু সামনাসামনি আরেকবার বসিয়ে জেরা করতে, যে আবেদন নিয়ে শিয়ালদা আদালতে অলরেডি সিবিআই ইনভেস্টিগেশনের বিভিন্ন তদন্তকারী অফিসাররা পৌঁছে গেছিলেন। সেই আবেদনটা নিয়ে তার দিকের উকিল বলেছিলেন যে আমরা ভাই আবার হেফাজতে চাই অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষকে, কারণ রিপোর্ট আমাদের হাতে এবং তাদেরকে সামনাসামনি বসিয়ে আমরা জেরা করতে চাই।
কিন্তু বেশ কিছু প্রোটোকলস, আমি আপনাদেরকে বারবার বলেছিলাম না যে ইনভেস্টিগেশনের মধ্যে যেটা ডিলে করায় সব থেকে বেশি সেটা হচ্ছে প্রোটোকলস। ঠিক সেই তদন্তের মাঝখানে চলে এলো প্রোটোকলস, আর প্রোটোকলসে ফেসে যাওয়া হলো যে না, হেফাজতে নিতে পারবে না সিবিআই, বেশ কিছু রুলস এন্ড রেগুলেশনস রয়েছে। কিন্তু সেই শিয়ালদা আদালতের বিচারপতি হেল্প করলেন এবং সিবিআই কে সাজেশন দিলেন যে তোমরা জেরা করতে পারো, তার জন্য হেফাজতে নেওয়ার কিছু হয়নি। আমি বুঝতে পারছি প্রোটোকলে একটুখানি গন্ডগোল রয়েছে, একটু গরমিল রয়েছে, তাতে অসুবিধা নেই। প্রেসিডেন্সি জেলে গিয়ে জেরা করে এবং পরপর 3 দিন শিয়ালদা আদালতের নির্দেশে সিবিআই প্রেসিডেন্সি জেলে গিয়ে আলাদা আলাদা ঘরে দুজন সিবিআই আধিকারিক মিলে টানা জেরা করেছেন অভিজিৎ মন্ডল এবং সন্দীপ ঘোষকে, যেখানে এটাও নির্দেশ ছিল যে আপনাদের জেরার জন্য যা সমস্ত মানে যদি ইলেকট্রনিক্স এভিডেন্স মানে ইলেকট্রনিক্স কিছু দরকার হয় বা যা আপনাদের প্রয়োজন জেরার জন্য, ল্যাপটপ থেকে শুরু করে মোবাইল যা প্রয়োজন সমস্ত কিছু নিয়ে আপনারা এনাদেরকে জেরা করতে পারেন। এবং আমরা এটাও শুনতে পেয়েছিলাম যে কালকেই সেই অভয়ার বাড়িতে পৌঁছে গেছিলেন সিবিআই এবং অতি অবশ্যই যে লেটার মা বাবা লিখেছিলেন সিবিআই কে সে বিষয়ে কিছু জানার ছিল এবং স্ট্যাটাস রিপোর্ট আর তদন্ত কতদূর এগিয়েছে সে বিষয়ে জানার ছিল। এবং 1.5 ঘন্টা অভয়ার বাড়িতে তিনি কাটিয়েছেন, অর্থাৎ সিবিআই আধিকারিকরা কাটিয়েছেন। তারপর সামনে এলো আশিস পান্ডে থিওরি। এই সেই আশিস পান্ডে যে যাকে যদি আমি বলে থাকি যে না ইনি সন্দীপ ঘোষের ক্লোজ নয়, তাহলে এটা ছাড়া মিথ্যা কথা বলা হবে। কারণ যত লোক এতদিন পর্যন্ত সেটা আর্থিক দুর্নীতিতে হোক বা রেপ আর মার্ডার কেসের অ্যাঙ্গেলে হোক জড়িত থেকে থাকে, তাহলে তারা প্রত্যেকেই কিন্তু সন্দীপ ঘোষেরই ঘনিষ্ঠ এবং ঠিক এই আশিস পান্ডেও সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ। আমি আপনাদেরকে 24 তারিখের রিপোর্টে আশিস পান্ডের কাচ্চা চিঠা ফাঁস করে রেখে দিয়েছিলাম, যেখানে ডিটেলস বলেছিলাম যে কিভাবে এই আশিস পান্ডে শুধুমাত্র আশিস পান্ডে নয় বা শুধুমাত্র আরজিকর মেডিকেল কলেজের হাউস স্টাফ নয়, বাকি আমি আরো দুটো এক্সট্রা পরিচয় দিয়েছিলাম। প্রথম, সন্দীপ ঘোষের অত্যন্ত ঘনিষ্ঠ এবং দ্বিতীয়, হসপিটালের আরজিকর মেডিকেল কলেজ এন্ড হসপিটালের টিএমসিপি ইউনিটের সভাপতি হচ্ছেন এই আশিস পান্ডে। যে আশিস পান্ডেকে সিবিআই মাত্র একবারই কথা উঠে এসেছিল জেরা করার, তারপর কিন্তু আমরা কোনোভাবেই জানতে পারিনি যে তাকে একাধিকবার জেরা করা হয়েছে কিনা, কারণ বিরূপাক্ষ এবং অভিক দেকে যেভাবে একাধিকবার জেরা করার তথ্য আমাদের সামনে এসেছে, সেভাবে কিন্তু আশিস পান্ডের তথ্য আমাদের সামনে আসেনি যে তাকে জেরা করা হচ্ছে। অর্থাৎ একবারই জেরা করার কথা আমরা জানতে পেরেছিলাম, সেটাও সেপ্টেম্বর মাসের 24 তারিখের আগে, যে জেরার মাধ্যমে আমি আপনাদেরকে কোয়েশ্চেন অ্যান্সার পর্যন্ত বলে দিয়েছিলাম যে এই সেই আশিস পান্ডে যে নাকি নিজে বলেছিলেন সিবিআই কে যে আমি ভাই আরজিকর মেডিকেল কলেজে উপস্থিত ছিলাম না, আমি তো 9 তারিখ সকালবেলাতেও আরজিকর মেডিকেল কলেজে যাইনি। কিন্তু এই আশিস পান্ডের সঙ্গে তৃণমূল কংগ্রেসের এমএলএ সুদীপ্ত রায়ের যে কল রেকর্ড পাওয়া গেছে এবং সুদীপ্ত রায়ের ডাকেই যে ইনি এসেছিলেন এবং আরজিকর মেডিকেল কলেজে উপস্থিত ছিলেন, তার তথ্য প্রমাণ সিবিআই পেয়ে যায়। 5 জন চিকিৎসককে যখন টানা জিজ্ঞাসাবাদ চলে, তার মধ্যেই ছিলেন এই আশিস পান্ডে, যার কথাবার্তা এবং গতিবিধি বুঝিয়ে দিচ্ছিল যে ডাল মে কুছ কালা হ্যায়। এবং ঠিক যখন সিবিআই বুঝতে পারলেন যে ডাল মে কুছ কালা হ্যায়, তাকে চেপে ধরা হলো এবং জিজ্ঞেস করা হলো যে বেটা তুমি বলে ফেলো যে তুমি 9 তারিখে কোথায় ছিলে এবং 10 তারিখে কোথায় ছিলে, তার ডিটেলস রেকর্ড আমাকে দেখিয়ে দিতে হবে। এবং সেই ডিটেলস রেকর্ড দেখতে গিয়ে মারাত্মক কথা সিবিআই এর সামনে আসে। সল্ট লেকের গেস্ট হাউসে 9 তারিখে চেক ইন করেন এবং 10 তারিখেই চেক আউট করে। বারংবার সিবিআই যখন প্রশ্ন করেছে তার রেজিস্টার খাতা দেখে গেস্ট হাউসের যে কার নামে তুমি গেছিলে, নিজের তো নাম দিয়েছো, বাট তোমার জায়গায় তুমি কাকে গেস্ট হাউসে রেখেছিলে বেটা বলো, কারণ তুমি তো আরজিকর মেডিকেল কলেজে ছিলে। কিন্তু বারংবার অস্বীকার করেছে, বারংবার এই আশিস পান্ডে অস্বীকার করেছে যে না আমি আরজিকর মেডিকেল কলেজে ছিলাম না। টাওয়ার ডাম্পিং টেকনোলজির রিপোর্ট সিবিআই এর হাতে, যে রিপোর্টের মাধ্যমে এবং একটা ছবি দেখিয়ে যেখানে সুদীপ্ত রায়ের ঠিক পেছনে ঘাপটি মেরে চুপ করে দাঁড়িয়েছিলেন এই আশিস পান্ডে, এই দুটো প্রমাণ দেখিয়ে সিবিআই বললেন তাহলে এনারা কারা। যেখানে তুমি বলছো 9 তারিখে তোমার গার্লফ্রেন্ডকে সঙ্গে নিয়ে গেছিলে গেস্ট হাউসে, তাহলে তুমি 9 তারিখে দেখলে তোমার একজন ডাক্তার যে সহকর্মী সে মারা গেছেন ধর্ষণ এবং খুন হয়ে, তুমি 9 তারিখে আরজি করে এলে না, তুমি জানতে পারলে দিয়ে চলে গেলে গেস্ট হাউসে, আর 10 তারিখে চেক আউট করার পর আবারও আরজিকর মেডিকেল কলেজে, যেখানে 9 তারিখ 10:30টার সময় তোমার উপস্থিতি ছবি প্রমাণ করছে। এত কথা আমি এই কারণেই বললাম যে যে অ্যাঙ্গেল আপনাদের সামনে আসছে বারংবার, যে দুর্নীতির অ্যাঙ্গেল থেকেই অ্যারেস্ট করা হয়েছে আশিস পান্ডেকে, তা ঠিক নয়। তদন্তকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে এই আশিস পান্ডে, এই অ্যাঙ্গেলেও তাকে গ্রেফতার করা হয়েছে।
ঠিক যেমন সন্দীপ ঘোষকে বারংবার জেরা করা হচ্ছিল কিন্তু অ্যারেস্ট করা হয়নি, শেষে আর্থিক দুর্নীতির মামলায় অ্যারেস্ট করা হলো, তারপর রেপ আর মার্ডার কেসের অ্যাঙ্গেলে অ্যারেস্ট করা হলো। কারণ অ্যারেস্ট করে নিলে তো হয়ে গেল, আদালতে পেশ করে এবং সে জামিনের আবেদন করবে। যেমন ঠিক নির্লজ্জের মতো অভিজিৎ মন্ডলের ক্ষেত্রে তার লয়ার যেমন বললেন যে ঠিক আছে না, ঠিক আছে কনস্পিরেসি করেছে, কনস্পিরেসি তো বেলেবল সেকশন, তাহলে দিয়ে দেওয়া হোক জামিন। তো এই নির্লজ্জতার তো কমই নেই। সেই কারণে যদি একই অ্যাঙ্গেলে আমি অ্যারেস্ট করিনি, দুম করে অ্যারেস্ট করিনি, কারণ করতেই পারতাম। আর্থিক দুর্নীতির তো মানে আঁক বাড়িয়েই রেখেছে যে আর্থিক দুর্নীতির কথা হলেই জেলে যাব, এরকম তো বহুত লোকের ইঙ্গিত সিবিআই পেয়েছে, কিন্তু সিবিআই ইনভেস্টিগেশন তো এখন সেদিকে মেন ফোকাস নয়। মেন ফোকাস হচ্ছে যে আরজি কর মেডিকেল কলেজে রেপ এন্ড মার্ডার, সেই দিন রাতে কি হয়েছিল, কে কে ঘটিয়েছিল, কারা কারা জড়িত। সেই কারণে আশিস পান্ডেকে সেই দিন ঠিক অর্থাৎ 24 তারিখের আগে, সেপ্টেম্বরের 24 তারিখের আগে ঠিক অ্যারেস্ট করা না হলেও আজকের দিনে তাকে অ্যারেস্ট করে নেওয়া হয়েছে ইতিমধ্যে। আর যেখানে আমি এই কথা এই কারণেই আপনাদেরকে বললাম যে শুধুমাত্র দুর্নীতির কারণে অ্যারেস্ট বলে থেমে যাবেন না, এখানে বুঝে নিতে হবে আপনাদেরকে যে বিরাট বড় কিছু অলরেডি সিবিআইয়ের হাতে লেগে গেছে, না হলে অ্যারেস্ট করা তো বিরূপাক্ষ বিশ্বাস এবং অভিক দে, যে অলরেডি সিবিআই যদি 3টে নাম লেখা থাকে পরপর, যে 3টে নাম খুব সিরিয়াস নাম রয়েছে সিবিআই রাডারে, তাহলে বিরূপাক্ষ বিশ্বাস এবং অভিক দে তো ডেফিনেটলি যে কোনো মুহূর্তে অ্যারেস্টের কথা আপনারা শুনতেই পারেন। কিন্তু আশিস পান্ডের ক্ষেত্রে তথ্য প্রমাণ এমনই নিয়েছে যেটা ঠোস প্রমাণ করছে যে এ কোনো না কিছু গন্ডগোল করতেই পারে। যে তথ্য এখনো পর্যন্ত ওপেন হয়নি, কিন্তু আর্থিক দুর্নীতির কথা বললেও সেকেন্ড যে কারণে অ্যারেস্ট করা হয়েছে সেটা হচ্ছে তদন্তকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে এই আশিস পান্ডে। এখন দেখার বিষয় হচ্ছে যে যত দিন যাবে ততই আমরা হয়তো আরো জানতে পারবো যে কিভাবে রেপ আর মার্ডার কেসের সাথে এই আশিস পান্ডে জড়িত। যেখানে ইনফরমেশন অনুযায়ী আপনাদেরকে বলে দিই আমি যে আর্থিক লেনদেনের জন্য এটা আশিস পান্ডেকে মিলিয়ে 5 নম্বর অ্যারেস্ট হয়েছে। যেখানে আপনারা জানেন যে বাকি 4 জন যারা অ্যারেস্ট হয়ে রয়েছেন তারা হচ্ছেন সন্দীপ ঘোষ, যিনি রেপ আর মার্ডার কেসেও ডেফিনেটলি, কিন্তু প্রথম হচ্ছেন সন্দীপ ঘোষ, বিপ্লব সিং, সুমন হাজরা, আশরাফ আলী এবং আশিস পান্ডে। এখন আমাদের চোখ অতি অবশ্যই সেদিকেই থাকবে যে রেপ আর মার্ডার অ্যাঙ্গেলে ঠিক কিভাবে আশিস পান্ডে ফাঁসছে, কারণ ডাল মে কুছ কালা হ্যায় সেটা আমরা আগেই ধরে ফেলেছিলাম তার গেস্ট হাউসের থিওরির মাধ্যমে। যাই হোক, আজকে আর বেশি সময় নেব না। যেখানে আপনাদেরকে বললাম প্রচন্ড গুরুত্বপূর্ণ ইনফরমেশন, যেটা আজকে সকালেই লাইভে বললাম যে একটা আঘাতের কথা ইনকোয়েস্ট রিপোর্ট এবং অটোপসি রিপোর্ট বলছে যে কিছু লুকানো হয়েছে, ঠিক সেই রকমই গণপিটুনি বেধড়ক মারধরের ইঙ্গিত পেয়েছে সিবিআই। অতি অবশ্যই নজর থাকবে যে ইনভেস্টিগেশন কোন দিকে যায় আর কিভাবে এগোয়। আজকে এখানে এন্ড করি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে অদ্বিতীয়া চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নেক্সট কোনো ইনফরমেশন পেলে অতি অবশ্যই আপনাদের সাথে লাইভে দেখা হবে, যা হবে স্পষ্ট হবে।